আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর কাজী মনিরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাঁতিদল কেন্দ্রীয় কমিটি বিএনপি, উপদেষ্টা বাগেরহাট জেলা বিএনপি, মুখ্য সমন্বয়ক ও সংগঠক বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ, চেয়ারম্যান ন্যায় প্রতিষ্ঠা মঞ্চ, চেয়ারম্যান স্বাধীনতা অধিকার আন্দোলন। স্যার, এই যে ডেজিগনেশন গুলা, এই যতগুলা বলেছি, এগুলা কি কোথাও ভুল হয়েছে স্যার? না, ভুল হয়নি। অনেক ধন্যবাদ। এখন বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি তো অনলাইনে অনেক ভাইরাল এবং জনগণ সবসময় আপনার কথা শুনতে চায়। অনেকে বলে যে আপনি যে কথাগুলা বলেন জনগণের পক্ষে বলেন এবং রাইট কথা বলেন, কিন্তু উম, বি- জামাত কেন আপনাকে পছন্দ করেন? জামাতের এমন কি ক্ষতি করেছেন? জামাত হইছে আমার বইমাতো ভাই। আবার যদি বলি আমাদের বইমাতো ভাই, তাও আহ, সঠিক হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আগে সবসময় একটা বক্তব্য দিতাম আওয়ামী লীগের সময়, যে আমার দিকে থাকলে সঙ্গী আর আমার দিকে না থাকলে জঙ্গি। জঙ্গি। এই কথাটা আমি সবসময় আওয়ামী লীগকে বলতাম। কিন্তু আজকে মনে হলো সেইটা কেমন যেন জামাতের জন্য প্রযোজ্য হয়ে গেছে। জামাতের আচরণ এবং আওয়ামী লীগের আচরণ কাছাকাছি। জামাত পুরোপুরি ডানের কথা বলে, মানে ইসলামের কথা বলে, আর ওরা পুরোপুরি এইটার কথা বলতো না, পার্থক্য এতটুকু। কিন্তু এই পুরোপুরি ডানের কথা বললেও আমার কাছে মনে হচ্ছে তারা আসলে ডানের কাজ করে কিনা সন্দেহ। সেটার জন্য আজকে আমাকে আওয়ামী লীগের সময় এক একটা বক্তব্য 1 কোটি 1.5 কোটি ভিউজ হইতো। আমি জানতামও না, আমি তো বক্তব্য দিয়ে ছেড়ে দিতাম। তারা ওটা নিত কোথাও প্রেস ক্লাবে বা আমাদের প্রেস ক্লাবের সামনে, এখানে সেখানে বিক্ষোভ সমাবেশে, এইখানে। তখন কিন্তু জামাতের ভাইরা ভূয়সী প্রশংসা করত এবং আমার প্রতিটা বক্তব্য ওরা হাজার হাজার শেয়ার করত। এই সময় বুঝতে পারিনি যে বিষয়টা আহ, কি। এখন বুঝতে পেরেছি যে এরা হচ্ছে একটি উচ্চ শিক্ষিত বুদ্ধিজীবী দল, যাকে মানুষ বলতেছে বট বাহিনী। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এদের বট বাহিনী আমি বলতে পারি না। এদের হওয়ার কথা ছিল বুদ্ধিজীবী, কিন্তু তাদের আচার আচরণ, ব্যবহার, এগুলো সবকিছু একটু অন্যরূপ ধারণ করার কারণে এই লোকজন তাকে বট বাহিনী নাম দিয়েছেন। আমি আজকে একটা পোস্ট দিয়েছি সন্ধ্যার দিকে, বলেছি যে শিক্ষিত কোনো বিষয় না, বিষয় হচ্ছে একটা মানুষের নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, মানবিকতা, সামাজিকতা, মূল কথা, ব্যবহার, সেইটা কেমন, এইটার উপরে নির্ভর করতে পারে একজন মানুষের আহ, তার নিজের মধ্যে কি আছে না আছে। সেই দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো জামাত ভুলেই গেছেন। এখন এখনো আমি জামাতের সাথে আমার সুসম্পর্ক, অনেকের সাথে আমি কথা বলি একেবারে অনায়াসে। অনেকে আবার বলে যে জামাত আপনি কিন্তু মাইরে ফেলাবে। আমাকে একদিন এক জায়গায় রাস্তা দিয়ে যাচ্ছি, 3-4 জন জামাতের, থানা, আমি বিভিন্ন থানার, এই আপনার সেন্ট্রাল ল কলেজের ওখানেই চেম্বার, হজ ব্যবসা করে। তা বললো কেমন আছেন, আপনি ভালো আছেন, আমাদের বিরুদ্ধে কথা বলতেছেন, আমরা কিন্তু আপনাকে ভালোবাসতাম খুব। আমি কি এখনো বাসবেন? কোন কথাগুলো আমি খারাপ বলেছি? তা বলে যে চলেন চা খাবেন। পরে গেলাম, এর মধ্যে আসরের নামাজটা ওনাদের সাথে জামাতে পড়লাম। পড়ার পরে কফি দিল। আমি বললাম আমি তো কফি খাই না, গ্যাস হয়। তারপরে আবার চা এনে দিল, ওইখানেই বানায়। পরে ওনারা পরিচয় দিল, বেশ ভালো আল্লাহ আল্লাহ লোক। তখন সে বলল, তা আমি বলি যে দেখেন, আমি কি অন্যায় করেছি বা অপরাধ করেছি আপনাদের কাছে শেয়ার করি। যদি আপনারা বলেন এখানে 3 জন লোক আছেন, আপনারা থানা আমির 2 জন মনে হয়, আরেকজন বোঝায় জেলা লেভেলে, তাহলে বলেন। আমি আগে বলেন যে আমি কি আপনাদের খারাপ কথা বলি? কয় আপনি আমাদের আমিরকে মিথ্যুক বলেন। আমি কি হ্যাঁ। আপনি বলেন যে ওই
যদি জামাতকে ধর্ষণ প্রতিরোধ কমিটির দিয়ে দেওয়া হয়তো আর ধর্ষণ হতো না। আমি কি, হ্যাঁ, এটা বলেছি। তারপর বলছে যে আপনি বলতেছেন যে আপনার জামাত কোনো ইসলামিক দল না, জামাতকে ভোট দেওয়া হারাম। আমি যে হ্যাঁ, এটাও বলেছি। এখন বলে তো এটা তো আমাদের বিরুদ্ধে বললেন না। আমি বললাম এইবার আসেন, আমি বলি কেন বলেছি, কি কথার পরিপ্রেক্ষিতে বলেছি। তা বললো যে বলেন। তা আমি বলেছি যে প্রথমে আমাদের কথাটা শুনেন। আমরা আন্দোলন সংগ্রাম একাত্রে করেছি, কিন্তু আমাদের আওয়ামী লীগের সময় যত গ্রেপ্তার করেছে সেই গ্রেপ্তারগুলো গিয়েই বলতো যে শালা জামাত, রাজাকার, আলবদর, এই বললেই আমাদের ধরতো। জামাত শিবির, বিএনপির কথা বললে গালিগালাজ তেমন দিত না। এই সময় আমাদের বেগম খালেদা জিয়ার কাছে বহুতবার আমরা বলেছি যে জামাতকে বাদ দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করি, কিন্তু বেগম খালেদা জিয়া বলছে যে না, আমরা রাজনৈতিক ভাবে তাদের সাথে জোট এটা থাকবে। একটা পর্যায়ে গিয়ে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ, তারেক রহমান সাহেব কার কাছে কি শুনছে জানি না, উনি বলল সবাইকে, একটা মিটিং করলো, মিটিং করে বলল যে আমরা সবাই যদি আলাদা আলাদা আন্দোলন করি, উদ্দেশ্য যদি এক থাকে, সেইটা ভালো হতে পারে। তখন অনেকে প্রশ্ন করেছিল কেন, মানে ওই ওনাদের মিটিং, আমি ছিলাম না সেইখানে। তারা বলল যে কেন, বলল যে আপনার আলাদাভাবে যদি থাকেন তাহলে আপনাদের প্রত্যেকটা দলের লোকজন বাড়বে। আমরা এখন নিবন্ধিত অনিবন্ধিত 53টা দল কাগজ কলমে আছি, আন্দোলন করতেছি। এখন দেখা যায় যে একটা মিটিং হলে সেখানে দেখা গেল সভা সমাবেশ হলে আমাদের লোক বেশি, তারপর হয় না আমার জামাতের লোক বেশি। তা আমরা যদি আলাদা আলাদা থাকি, থাইকে আমরা যুগপৎ আন্দোলন করব। আন্দোলন এক, কিন্তু জায়গা ভিন্ন, স্থান আলাদা, স্যার তারিখ এক হতে পারে, তারিখ হতে আর পারে। একটা প্রশ্ন ছিল যে বিএনপি থেকে আসলে আপনাকে না শোনা যায় যে বিভিন্ন সময় টাকা পয়সা দেয় জামাতের আসলে বকা দেওয়ার জন্য, এটা কতটুকু সত্য? না, এইটা মোটেই সত্য না। এইটা ওই আপনি কয়জনে বকা দেয় বলেন? আমি তো জীবনে আমি 1 টাকাও পাই নাই কোথাও থেকে, আপনাদের কাছ থেকেও পাই নাই। আগে টকশোতে গেলে টাকা পাইতাম, এখন বেশি যাই না, এখনো গেলে পাই টাকাটা। এছাড়া তো আমরা কোথাও কোন টাকা পাই না। এইটা সম্পূর্ণ মিথ্যা। যাই হোক, পরবর্তীতে যুগপৎ আন্দোলন হলো, আস্তে আস্তে জামাত সরে গেল, গেলেও তারা আন্দোলন যুগপৎ করতেন। 5ই আগস্টের পরে হঠাৎ করে দেখি তারা টকশোতে এসে বেগম খালেদা জিয়াকে বলে দুর্নীতিবাজ, 5বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, অথচ ওনরা কিন্তু আমাদের সাথে ছিল। এরপরে বলে যে আপনার ওই তারেক রহমান পালাই গেছে মুসলেখা দিয়ে, সে আর আসবে না। এরকম বিভিন্ন ধরনের। এরপরেই শুনি যে এক গ্রুপ খাইয়ে গেছে, আর এক গ্রুপ খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই সেই, এখন ব্যাপার কি, এরকম 6 মাস আমরা এটা অবলোকন বা অবজার্ভ করছি, করার পর দেখি যে কোনো ছাড় দেয় না, এবং মনে হচ্ছে তারা ক্ষমতায় এসে গেছে, এবং এই ক্ষমতার একটু বাইজে আছে বিএনপির জন্য, যেন বিএনপিকে কিভাবে হ্যাস্ত ন্যস্ত সমালোচনা করা যায়, গিবাদ করা যায়। তখন আমি নীতি নির্ধারণী অনেকের কাছে বললাম যে এই ব্যাপার, বলে যে আমরা তো আসলে কিছু বলতে পারি না, এখন এটা চেয়ারম্যানের ব্যাপার, আপনারা যেহেতু বিভিন্ন জায়গায় সভা সমাবেশ বলেন, আপনাদের যুক্তিসঙ্গত কথা বলেন। এই আমি শুরু করলাম, ওনাদেরকেই বললাম, ওই জামাতের লোকদেরকে বললাম। এরপর আমি বললাম যে এরপর আমি কি শুরু করলাম, আমি বললাম যে বাংলাদেশে পালাবার ইতিহাস, বিদেশে যাওয়ার ইতিহাস বিএনপির নাই। বিএনপির প্রধান হচ্ছে বেগম খালেদা জিয়া, তিনি যাননি। তিনি যখন বলেছিল হাসিনা চলে গিয়েছে, শেখ হাসিনা, কিন্তু ম্যাডাম বলেছে আমার বিদেশে কোনো বাড়ি নাই। এমনকি তার কানে মোবাইল ধরেছে যে আপনার 2 সন্তানকে মেরে ফেলা হবে। উনি বলেছে যে আমি, আমার সন্তানকে যদি মেরেও ফেলা হয়, লক্ষ লক্ষ সন্তান আমার এই দেশে আছে, আমি তাদের মা, তারা আমার সন্তান। এবং যার কারণে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়, এবং
আপনার কোকো সাহেবকেও খুবই টর্চার করা হয়। অতএব এখানে কিভাবে পালাই গেল? তারেক রহমান সাহেব গেছে চিকিৎসায়, বরঞ্চ 1971 সালের 22 নভেম্বর গোলাম আজম সহ 37 জন পাকিস্তানে পালাই গেছে জামাত। এখন আমার তো বলতে হয়, যেহেতু ওনরা বলতেছে তারেক রহমান মুসলেকা দিয়া পালাই গেছে, এটা আসলে সব মিথ্যা। চিকিৎসার জন্য গেছে, অঙ্গীকার নামাটা আমার কাছে আছে প্রিন্টেড। সেখানে বলেছে যে অসুস্থতার জন্য রাজনীতিতে আপাতত বন্ধ রেখে উনি চিকিৎসার জন্য যাচ্ছেন। সেটা কিন্তু স্থায়ী না। এখন তারপর দলের প্রধান হচ্ছে বেগম খালেদা জিয়া। এখন কেন এটা বলে সেইটা কাউন্টার আমি দিলাম। এরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সেই সম্পর্কে বললাম। এরপর মনে করেন ওনারা চাঁদাবাজি করে না, ওনাদের চাঁদাবাজি গুলো ধরে 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 আইনে বলা শুরু করলাম। এখন যে বিষয়টা দাঁড়াইলো, যে যে তিনটা কথা উনি বলেছে সেই তিনটা আমি বুঝাই দিলাম, যে আপনাদের মাননীয় আমির মহোদয় তিনি সংসদে দাঁড়াই বলছে যে আমার পরিবার, আমি একটা শহীদ পরিবারের সন্তান। বাইরে আবার পরে ওনার সাংবাদিকরা জিজ্ঞেস যে আপনার পরিবারে কে শহীদ হয়েছে, বলতে পারে না, আজ পর্যন্ত বলতে পারে না। তাহলে ওনার আমির মহোদয়ের মতো একজন লোক এরকম একটা মিথ্যা কথা কেন বলবে? এটা তো উনি বলতে পারে না। সেইটাকে আমি যুক্তি দিয়ে বলি যে তারা মিথ্যা বলে অন্য আরো অনেকের মিথ্যার সাথে। সেইটা কি? যেমন জান্নাত দিবে, আবার বলে যে আমার একজনও জান্নাতের কথা বলে না। সেটা আমি বলছি যে এই যে শাহরিয়ার, আমি আবার তারা বাটপার শাহরিয়ার বলি। কেন জানেন? সে এত বড় বড় কথা বলে যে আপনার টকশোতে এসে বলে যে 36 দিনে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি, পালাই যেতে বাধ্য করেছি, 36 ঘন্টাও লাগবে না। এই বেচারা 5ই আগস্টের আগে টকশো বলেন, মানববন্ধন সভা, 1 সেকেন্ডের জন্য যদি কোনো একটা ছবি দেখাইতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আর হাত কেটে ফেলে দেবো। তাহলে সে কত বড় বাটপার, কত বড় মিথ্যুক। এবং সেই বলেছে যে যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে টকশোতে এসে বলেছে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আর দাঁড়িপাল্লায় ভোট না দিলে রোজ কিয়ামতের দিন ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবে কোন মার্কায় ভোট দিয়েছে, নাউজুবিল্লাহ, কত বড়। এরপর ওনাদের মেয়র প্রার্থী ছিল আগের, এবার এমপি সেলিম, সে 3-4 জায়গায় সবাই বলেছে। এরপরে এরকম মনে করেন অনেকেই বলেছে। অথচ জামাতের আমির চ্যালেঞ্জ করে যে একজন লোক যদি বলে থাকে যে জান্নাতের কথা, আমি রাজনীতি করব না, প্রমাণ শত শত আছে। আপনার সামাজিক মাধ্যমে দিয়ে দিচ্ছে ওনার ওই বক্তব্যের পরে। তো ওনার, উনি তো তাহলে মিথ্যা কথা বলে, উনি বলছে রাজনীতি করবে না, ছেড়ে দিক। এরপর আপনার আমি একটা টকশোতে গেছি, ব্যারিস্টার রাসেল, পুরা ভালো নামটা আমি জানি না, মনে নাই, সে ওনাদের বুদ্ধিজীবী, সে আমার সাথে একটা টকশোতে গেছে লাইভে, বিওডিতে, ভয়েস অফ ডেমোক্রেসি। এখন যাওয়ার পরে উনি বলতেছে যে দেখেন আমি একজন নিরপেক্ষ লোক, রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু এর আগে আমি জানছি যে উনি জামাতের লোক। তা বললো যে আমার দৃষ্টিতে দেখলাম যে যদি আজকে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসতো অনেক কিছু খুব সুন্দরভাবে সমস্যা সমাধান হয়ে যেত। যার মধ্যে উদাহরণ, তেল সমস্যার সমাধান জামাতের 5 জনকে নেওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো সমস্যার সমাধান হয়ে গেছে। তখন আমি বলেছি যে এটা একটা ভালো কথা বলেছেন, এটা প্রশংসার দাবিদার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি তেল সমস্যায় ওনাদের অর্ধেক, বিএনপির অর্ধেক নিয়ে একটা কমিটি করেছেন, ম্যাজিকের মতো আধা ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হয়ে গেছে। এখন শিশু ধর্ষণ, শিশু বলৎকার, শিশু হত্যা, পরকিয়া, এই সব কিছুতে মহামারী আকার ধারণ করেছে। এখন এইটার জন্য যেহেতু ওনরা খুব কাজের লোক, সেহেতু আর বিএনপির কাউকে দিতে হবে না, জামাতের আমির সেক্রেটারি মহোদয়কে দিয়ে একটা ধর্ষণ প্রতিরোধ কমিটি করেন, তাহলে ধর্ষণ থেমে যাবে। তখন উপস্থাপক বা সঞ্চালক উনি বলল যে এটা কিভাবে? আমি বললাম দেখেন না ব্যারিস্টার সাহেব কি বলল। এই ব্যারিস্টার সাহেব ছোটবেলা থেকে শিবির করে, জামাতে সে বুদ্ধিজীবী, সে এখনো বলে উনি কোনো দল করে না, মানে কত ধরনের গুপ্ত। সেইটার চেয়ে তো বড় কথা হচ্ছে উনি যেটা বলল, আরে ওইটা তো আমাদের বিএনপির চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বিদেশে
থেকে থেকে কিছু একটা বুঝছে যে চোর ধরতে হলে চোরকেই দায়িত্ব দিতে হবে। এখন বাংলাদেশে তেল আনে 1.5 গুণ, তেল নাই। পরবর্তীতে দেখা গেল যে জামাতের লোকজন হুন্ডা মুন্ডা নিয়ে দাঁড়া করাই একটা ক্রাইসিস দেখানো, এবং তারা চ্যালেঞ্জ করতেছে থানার আমির, তাকে বলছে আপনি তো তেল নিলেন, বলে আবার নেব, ঢুকে না আধা লিটার নিব। এইটা তারেক সাহেব বুঝে চিন্তা করলো তাহলে এদের যদি কমিটিতে নেওয়া হয় তাহলে এরা মোটামুটি তাদের কেউ আর এটা আধা ঘন্টার মধ্যে আনলে কিভাবে হয়। এই চোর ছিল হইলে তারা তারা তাদের বিভিন্ন জায়গায় এই তেলের চাষ করত, পুকুরের মধ্যে রাখতো, ড্রামে, খাটের নিচে রাখতো পেট্রোল, অকটেন রাখতো বাথরুমের উপরে, এইরকম ধান খেতে রাখতো, আর ওইরকম নিয়ে নিয়ে ক্রাইসিস করতো। অতএব এই হ্যাঁ, করার জন্য না না স্যার, তার আমি 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 একটু আপনাকে থামিয়ে দিচ্ছি যে এরকম যে এখানে রাখতো ওখানে রাখতো বিভিন্ন জায়গায় যেটা বললেন, এটা আসলে কি কোনো প্রুফ আছে নাকি দলীয় ভাবে হ্যাঁ হ্যাঁ প্রুফ আছে, আছে? প্রুফ আছে। তেলে আপনার পানির ট্যাঙ্কিতে রাখছে, ধরা পড়েছে। এরপর আপনার মোবাইল কোর্টে কয়েক জায়গায় ধরা পড়েছে, প্রায় 20-30 জায়গায় ধরা পড়েছে, আমাদের মোংলা পোড়েও ধরা পড়েছে। এখন এরকম, তা আমি বললাম যে এখন তাইলে ধর্ষণে যদি তাদের দিয়ে দেওয়া হয়, কারণ এই কিছুদিন পর্যন্ত যত ধর্ষণ হচ্ছে দেখা যাচ্ছে যে ওনাদের জামাতের সাথে সংশ্লিষ্ট। তখন ওই লোকটা রাগ হয়ে এলো, আমি কই দেখেন এই যে শরীয়তপুর জাজিরায় মাওলানা আবুল বাশার সাহেব, উনি আপনাদের একটা এরিয়ার আমির, উনি একটা মসজিদের ইমাম, একটা মাদ্রাসার শিক্ষক। উনি মসজিদে একটা শিশুকে, 5 বছরের শিশুকে উঠাইয়া ধর্ষণ করতে গেলে তখন চিৎকার শুনে লোকজন আসে, এরপর পুলিশ আসে। পুলিশ যখন ওনাকে ধরে নিয়ে যায় তখন বলে যে আপনি এরকম একটা মুরব্বী মানুষ এটা কি করলেন, আমাকে শয়তানে পাইছে। এরপর তো আপনারা দেখলেন সংসদেই, এরপর ওনাদের শিবিরের কেন্দ্রীয় কমিটির একজন পরকীয়া করে প্রেগনেন্ট হলো, বাচ্চা নষ্ট করলো। এরপর তো তারা বলল যে প্রেম ঘটিত ব্যাপারে তাকে বহিষ্কার করলো, হাসির ব্যাপার। আপনি তো এইগুলো ওনাকে সব বললাম। এরপর ওনাকে বললাম যে দেখেন আপনার এই এমপির ঘটনাটা দেখেন, আপনারা যে এই বট বাহিনী কি, এমপি ধরা খাইলো, সে মাপ চাইলো, বললো আমি এই প্রথম আসছি। এরপর সেটাকে এআই বানাই ফেলাইলেন। এআই বানাবার পরে যখন প্রমাণ হলো এআই না, তখন দ্বিতীয় বিবাহ। এই দ্বিতীয় বিবাহ যখন প্রমাণ হইল যে না এটা ভুয়া, তখন তারা বিবৃতি দেওয়া শুরু করলো, শাশুড়ি বানাইলো, শ্বশুর বানাইলো। পরে কাজী সাহেব যখন বললো যে না বিয়ে টিয়ে হয় নাই, এরপর আপনারা খামাখা কিছু জায়গা থেকে বললেন যে এটা মুতাহ বিবাহ, মানে মুতাহ বিবাহ মানে একদিন থেকে 1 বছরের জন্য একটা দেনমোহর দিয়ে বিয়ে করবে, আর সাইডে দেওয়া লাগবে না, যে সময় চলে গেল চলে গেল। এখন এইটা তো মনে করেন একটা কথা। এই বিবাহ আমি খোঁজ দিলাম, দেখলাম যে এক সময় ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলছে এই বিবাহ ঠিক না, এটা বাতিল করতে হবে, বাতিল করেছে। এখনো যারা সিয়া আছে ওই ইরান টিরান এখানে টুকটাক, তারা বলে না আপৎকালীন কোনো জায়গায় যায়, কোনো খারাপ কাজ না করে একজনের কন্ট্যাক্ট করে এটা করে, কলমা পড়ে তারা একটা দেনমোহর দিয়ে দেয়, এবং যদি সেখানে বাচ্চা হয় সেই বাচ্চাও বৈধ। কিন্তু সুন্নিদের জন্য হারাম ডাইরেক্ট, সুন্নিদের জন্য, সবার জন্যই হারাম, কিন্তু সুন্নিদের জন্য যেহেতু আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাইনে সুন্নিটা আমরা বেশি মানি, অতএব সেইটাও এইটা বাইর করছে এরা। এইটা আমি ওনার সাথে এগুলো আলোচনা করলাম। এরপর আমি বললাম যে দেখেন আপনাদের একজন এমপি সংসদে দাঁড়াইয়া বলল, নীলফামারীর 4-এর এমপি, যে আমার বাবা শহীদ হয়েছে, দাদা শহীদ হয়েছে, মা মুক্তিযুদ্ধের সংগঠক, আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা, পরিবার হয়েছে মা বাবা ভাই বোন নিয়ে পরিবার, তাহলে তার মার এতগুলা সন্তান কি সম্ভব? এরপর কি হইলো যে তার বাবা জীবিত আছে, শহীদ হয় না, তারা পুরো রাজাকার ফ্যামিলির লোক, তার মাও রাস্তায় কোনো সময় নামে না, আর কোনো মুক্তিযোদ্ধাও নাই। তা আমি বললাম যে এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন বলে যে আপনার কথাগুলোর যুক্তি আছে, আবার উনি বললো যে মুতা বিবাহ আছে, কিন্তু হয়তো আমরা এটা তো বিপদে পড়লে বললে হবে না। আমি বললাম এই কারণে আমি এই কিছু কথা বলি, তার চাইতেও দুঃখজনক হচ্ছে আমি এইগুলোও বলতাম না। তাহলে কেন বলেন? আমি বললাম যে আমি কয়েকটা বক্তব্য প্রথমে ভালো করে দিছিলাম। আমাকে প্রশ্ন করেছিল যে আপনার নায়েবে আমির আব্দুল্লাহ তাহের
সে বলছে যে বিএনপি চেয়ারম্যান বা এই সালাউদ্দিনরা যদি না জানে যে পিআর কি, তাইলে আমি তাকে ক্লাস নিয়ে শিখিয়ে দেবো যে পিআর কি, পিআর পদ্ধতি কি। এই বিষয়ে আমি বক্তব্য দিয়েছি যে চামচিকাও একটা পাখি আর ঈগল একটা পাখি। এখন এই যে নায়েবে আমির আব্দুল্লাহ তাহের যে কথাটা বলেছে, উনি কি শিক্ষা দেবে? ওনার বাড়িতে গেছে, কর্মীদের নিয়ে বসছে, সেই কর্মীদেরকে বলছে যে আমার আসনের কর্মীরা, তোমাদের বলতেছি নির্বাচনের আগে ভোটারদের ঠ্যাং ধরো, হাঁটু ধরো, পাও ধরো। আমি আব্দুল্লাহ ধরি ঠ্যাং, হাঁটু, পাও, আমরা ধরবো একবার। আর আমি নির্বাচিত হইলে এই ভোটাররা আমার হাঁটু, পাও, ঠ্যাং ধরবে 5 বছর। লাভ কার? পুরো বক্তব্যটা আমার কাছে আছে, কিন্তু পুরো বক্তব্যটা আমার আছে। এই লোক তো নীতি নৈতিকতাই নাই। না, এটা এটা কি আসলে জামাত বলেছিল নাকি বিএনপি বলেছিল স্যার? এটা জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের বলেছে, আমি আপনাকে পাঠাই দেব। এখন ওনার ডাইরেক্ট ভিডিও, ওনার এলাকায় বলছে কোনো দুষ্ট লোক করছে, ভিডিও করে আবার ছেড়ে দিচ্ছে। আমি বললাম যে এই শিক্ষকের কাছে পিআর পদ্ধতি কিভাবে আমরা শিখবো বলেন? এর তো নৈতিকতাই নাই। আবার উনি যে এলাকায় বলছে যে আওয়ামী লীগের ভাইরা আমার এইবার ভোট দেন, আগামীবার মুজিব ভাইরে ভোট দিয়েন, মানে মুজিব ওই জায়গার আওয়ামী লীগের এমপি ছিল। হ্যাঁ। তা সেটা যাই হোক, সেটা ভোটের জন্য কিন্তু এইরকম একটা প্রতারণার কথা বলবে। আর তার কাছে এইটা করছে কি, আমার এই বক্তব্যটা কাট করে, 7 মিনিটের বক্তব্য কাট করে 11 সেকেন্ডের বক্তব্য করেছে। বলছে, হেডলাইনে লেখছে কি মিনিমাম 200 ধরনের করছে, মানে ফেস টেস্ট, কেউ মেয়েরা বলতেছে, মহিলারা, পুরুষরা, এআই দিয়া বলতেছে বাগেরহাট চাইরের বিএনপির এমপি প্রার্থী কি বলে শোনেন। সেইখানে বলছে, এই আমার আসনের কর্মীরা, তোমরা ভোটের আগে ভোটারদের ঠ্যাং ধরো, আমি নির্বাচিত হইলে আমাকে 5 বছর ঠ্যাং ধরবে, লাভ আমার। চিন্তা করেন। আমি বললাম এই বক্তব্যটা কাট করছে। আর এক জায়গায় বলছি যে ওনরা বলে জান্নাত না, আমার আপন বোনের কাছে যাইয়া জান্নাতের কথা বলে তারে পটাইতে আছে। আমি একজন প্রার্থী বিএনপি। এখন এরা কি অবস্থা, পাগল হয়ে গেছে। প্রার্থীর আপন বোন, এবং বড় কথা হচ্ছে আমি যে ওই বোনের বাসায় উঠি, আমার বাসায় রাত্রে ঘুমাই, খাইতেই আমার বোনের বাসায়। এখন সেই বোন রে পটাইতেছে জান্নাতের কথা বলে, এরপর ভোট নিতে চাচ্ছে, ওইটাও কাটতে কিছু কথা লাগাইয়া বলছে জামাতের এমন অবস্থায়, মানে জামাত এমন অবস্থায় যে আমার বোনের ভোটও তারা পটাই নিয়ে গেছে। এখন এই যে কাট করে এরকম 10-12টা বক্তব্য আমার কাট করে প্রথমে বাঁশের কেল্লা থেকে ছাড়ছে। পরবর্তীতে আমি আমার এলাকার লোকেরা যখন ছাড়ছে জামাতে, তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা বলছে এটা কেন্দ্র থেকে আমাদের পাঠাই দিয়েছে, এটা ছাড়তে হবে, ডিলিট করার কোনো সুযোগ নাই। তো ওনারা বললো যে না, এটা তো আপনার উপরে অন্যায় করেছে। আমি 1 মিনিট আপনাকে কল দিয়ে রাখতে চাই। জামাতের কেন্দ্রীয় থেকে কি এভাবে কাটতে বলেছিল? এটা কি আসলে এরকম কি কোনো নির্দেশনা ছিল? আমাকে আপনার, আমি নামও দেব, যারা 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 আমার এটা মোরলগঞ্জের বলছে, একজন সৌদিতে থাকে। আপনার হচ্ছে যে ওনারা কাট করছে না কি করছে সেটা তো জানি না, প্রথম ছাড়ছে বাঁশের কেল্লা, এরপর জামাতের কিছু লোক, এরপর আমার এলাকার লোক, তারা বলছে যে আমাদেরকে পাঠাইছে, এইটা ছাড়তে বলছে। কিভাবে কি করছে না করছে এটা তো আমরা জানি না, যেহেতু আমাদের নির্দেশ এই জন্য আমরা পোস্ট করেছি, আলাদা আলাদা পোস্ট করেছে। এখন আমি জানবো কেমন ওনাদের কথা, যে ওনারা কেন্দ্রীয়ভাবে কারে কি করছে না করছে। আমাকে যেটা বলছে সেইটা। অতএব এই বিষয়গুলো যখন আমি চ্যালেঞ্জের আকারে নিয়েছি, এবং আমি যখন আমার উপরে অন্যায় করেছে, তখন আমি তাদের যে কথাগুলো সেগুলো ধরে সেইগুলোকে আমি বলার কারণে আজকে সারা বাংলাদেশে জামাত ভাইরা আমার উপর ক্ষিপ্ত। তারপরও আমি বলি, ভাই আমরা তো মুসলমান। এই যে ও আরেকটা কথা বলছে যে আপনি বলছেন যে এরা মুসলমান না অমুসলমান, আমি বলছি যে এটা বলছি এরকম যে আমাদের তারেক রহমান সাহেব বিদেশ থেকে এসে শেখ হাসিনা সম্পর্ক কোনো আলোচনা সমালোচনা করে নাই, আপনাদের জামাত সম্পর্ক করে নাই। শুধু একদিন একটা সমাবেশে একজন মুরব্বীকে ডাইকে আনছে যে বাবা একটু আসেন, আপনি কি হজে গেছেন? বলছে যে হ্যাঁ।
বাবা বলেন দেই জাহান্নাম আর জান্নাতের মালিককে? তা বলছে আল্লাহ। এখন এইটা কি কেউ দিতে পারবে? বলছে না। তা অনেকে তো দিতে চায়, বলছে এটা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ নাম বলে না। পরের দিনই জামাতের আমির মহোদয় বলছে লন্ডন থেকে মুফতি এসেছে। এরপরেই ওনাদের যে পেইড এজেন্ট রাশেদ প্রধান, সে বলেছে লন্ডন থেকে মুফতি এসেছে। ফুয়াদ সাহেব বলা শুরু করছে, এরকম সবাই বলতেছে। এখন আমি বলছি, যেহেতু কোনো একটা ফতুয়া দিতে মুফতি লাগে, তারেক সাহেব দিতে সঠিক করেন নাই। আমরা জানি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই জানে জাহান্নাম আর জান্নাতের মালিক আল্লাহ। তারপরও যেহেতু ওনারা ফতুয়া দিছে, এই প্রেস ক্লাবে 101 জন খতিব, মুফতি, মাওলানা, তারা ওপেন মিটিং করে বলছে আপনাদের সাংবাদিকদের সামনে আমরা স্বাক্ষর করব, জামাত ইসলাম কোনো ইসলামী দল না, জামাতকে যদি দাঁড়িপাল্লায় ভোট দেন এটা হারাম হবে, এবং তারা মুসলমানের মধ্যেই নাই। এখন এটা তো আপনাদের কথায় মুফতিরা বললে সঠিক, সেই জন্য বলছি যে তারা তো এখন খারিজ হয়ে গেছে। আরেকটা বলা হয়েছে যে ইসলাম বিরোধী কোনো কথা বললে বা মসজিদে কেউ কাজ করতে গেলে তাদের বাধা দিলে তারা কাফের। সেইটা নোয়াখালীতে যুব দলের কয়েকটা ছেলে, ওরা যখন মসজিদে ওরা একটা কি যেন করতে যাচ্ছিল, সেখানে বাইর করে দিয়েছে। ওরা বললো যে আমরা ইসলামী দিন শিক্ষা দিতে চাইছিলাম। এটা নিয়ে সমস্যা হওয়ার পর দেয়নি। এটা মসজিদ বিভিন্ন জনের টাকা দিয়ে করা, সেইখানে এককভাবে কোন একটা দল করবে, এটা তো হয় না। এখন ওইখানের কথা আমি বলেছি যে এই উত্তরায় একটা মসজিদে, আমি ভদ্রলোকের নাম এখন ভুলে গেছি, আমার একের মুখস্থ ছিল, নূর মসজিদে স্যার, আপনার আমি একজন। আমি যে এত ইনফরমেশন দেন, মনে হয় যে আপনার একেবারে এটা সামনে ঘটছে বা কেউ আপনাকে প্রত্যেকদিন বলে দেয় এরকম ভাবে। এত ইনফরমেশন আপনি কিভাবে পান, যে ইনফরমেশন গুলো অন্যান্য কারোর কাছে থাকে না? না না, এটা এটা তো হচ্ছে কি ইনফরমেশন, তো আমি তো পেপার পত্রিকায় পাই, কাটিং করি 2-3 বার দেখলে তো ওটা মেমোরিতে থেকে যায়। হ্যাঁ, এখন সেই নূর মসজিদে আপনার ওইখানে ওই যে খতিব, উনি একটা ফতোয়া দিচ্ছিলেন যে এরকম এই কাজগুলো করা যায় না, মসজিদে যে এটা করে এটাও করা যায় না। এইগুলো বলতে গেলে ওনার বিরুদ্ধে এটা কেন বলতেছে, সেই জন্য ওনাকে ওই ওখানে যে কমিটি আছে, কমিটির কাছে আবেদন দিচ্ছে, তারকে ই করতে হবে, থানায় দিচ্ছে। তখন অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই লাস্টে সে বলেছে যে উনরাই যে কথাটা বলল, সেই কথাটা যদি উনরাই আবার আমাকে এইটা বাধা দেয়, ইসলামী বয়ান করতে বাধা দেয়, আমি তো কোনো জামাতের নাম টাম বলি নাই, সেইখানে কেন তারা বাধা দিল, তাহলে তো তারাও সেই কাফেরের পক্ষে চলে গেল। এই কথাটাও আমি বলেছিলাম। তা এই যে বিষয়টা, সেইটার উপর ভিত্তি করে এই কিছু কথাবার্তা বলেছি। তবে এখন চিন্তা করছি এই কথা তো আর বলা দরকার নাই। এখন রাজনীতিতে তারা যেগুলো করতেছে এ তো হাস্যকর। আপনি তো দেখতেছেন যে তারা কালকে আপনার এই হামজা কালকে কি আজগুবি একটা কথা বলল যে তার আসনের প্রধানমন্ত্রী সে 5 বছরের জন্য। এটা হাস্যকর। আবার আপনারা দেখেছেন সংসদে দাঁড়াইয়া এক এমপি বলে যে আমার বাসার পর্দা দিতে হবে, পর্দার কাপড়, ওভেন মেশিন, ওয়াশিং মেশিন। হাস্যকর। এই সংসদে কি এটা কখনো কেউ বলে? এটা তো বউ ওই বাজার আনতে কয়, কয় লবণ আন্য, তেল আন্য, এইটা আন্য, বা আনতে হবে বা লাগবে। এইটা তো এই ধরনের কথা। এখন সেইটা যদি বলে একজন মহিলা এমপি, কি মমতাজ না কি যেন, মমতাজ, সে বলল যে আমি আত্মীয়ের বাসা থেকে আমার বাসা দেবেন। বাসা তো এমনি সিলেক্ট হয়ে গেছে, এগুলো এই জায়গায় বসে চাওয়া তো দরকার নাই। এখন হাসনাত আবদুল্লাহ আবার বললো যে আমার একটা গাড়ি, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি চাই না, সরকারি গাড়ি চাই। এর আগে কিন্তু জামাতের আমির মহোদয় বলছে যে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা নেব না, কিন্তু তারা কিন্তু সুযোগ সুবিধা
নিল আগেই প্রথমেই আপনার এই বিরোধী দলীয় নেতা একেবারে বাসায় উঠেছে, গাড়ি নিয়েছে, স্টাফ নিয়েছে, সব নিয়েছে, অথচ তারেক রহমান সাহেব এখন পর্যন্ত কিছু নেয়নি। স্যার আবার আজকে দেখেন স্যার আজকে আমরা আমাদের আমির মহোদয় সংসদে একের হুলস্থুল লাগাই দিল, ব্যাপার কি কি যেন বলতে চাচ্ছে, কি হয়েছে সবাই থামাই দিয়ে বললো যে আমি একটা প্রস্তাব দেব। তা বললো দেন, কি প্রস্তাব দিবেন? বললো যে আমি প্রস্তাব দেব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতে না গিয়ে মালয়েশিয়া গিয়েছে, চীনে গিয়েছে, এই জন্য আমি তাকে অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ প্রস্তাব দেব এই সংসদে। মানে তারেক রহমান সাহেবও ঢুকতেছে, মা বাবার কবর জিয়ারাত করে আইসা ওইখানে জিয়ারাত করে আসছে, এখন তার সামনে বসে এই সমস্ত কথাটা বললো, অনেক বড় করলো। আমি শুনতেছিলাম, আমি মনে করলাম না, এটা ভালো কথা বলতেছে। পরবর্তীতে সে বলল যে আজকে থেকে এই পবিত্র সংসদে দাঁড়াই বললাম যে আমি এই প্রধানমন্ত্রীর পাশে থাকবো, তার সাথে থাকবো, দেশের উন্নয়ন করব, এবং এটাই থাকবে আমার মূল কাজ। ওমা পরের দিনই বলে যে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে, আমি প্রস্তুত, আপনারা প্রস্তুত? আর এর আগের বক্তব্যে অন্যরা বলে যে আপনার এক দফা দাবি দিতে হইবে। আমি অবাক হই। তারেক রহমান সাহেব ওনাদের কাছে যায়, সংসদে থাকলে ওনাকে একটু হাত ধরে মোলাকাত করে, আগায়, ওনাদের নাহিদের ওখানে যায়, আর এরা এদেরকে বলে যে একটা বাচ্চা বড় হতেও, হাঁটতে গেলেও তার 15 থেকে 18 মাস লাগে, আমাকে একটা 1 বছর সময় দেন। অথচ তারা কি পরিমাণ যে উল্টাপাল্টা কথা বলে আপনি অবাক হয়ে যাবেন। যে তাদের এমপিরা মিছিল দেয় যে ইরানে গুলি কেন, খুনি তারেক জবাব দেয়। এইটার কোনো আগামাতা আছে ভাই? আপনি বলেন, উনি কি বিশ্বের মহাসচিব? সেইটা বলে, এরকম এক একটা উল্টাপাল্টা কথা বলে। তাই তারেক সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কালকে একটা বক্তব্যে বলেছে যে পিছনে ফ্যান চলতেছে, উপরে লাইট জ্বলতেছে, সামনে হেরিকেন রাইখা বলে যে ঈদে বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ দে, নইলে গদি তেল দে, ছাইরা দে। এখন পরে আবার করলো কি, কালকে বোঝায় আবার সাংবাদিক সম্মেলন করছে, সেই সময় ফ্যান বন্ধ করে রাখছে, কিন্তু লাইট জ্বলতেছে। আপনারাও সাংবাদিকরা প্রশ্ন করে ফেলাইছেন যে লাইট তো জ্বলতেছে। মূল কথা হচ্ছে কি, ওনরাও কিন্তু জানে যে আদানি গ্রুপ 50% বিদ্যুৎ দিচ্ছে না বাংলাদেশকে বেকায়দায় ফেলাবার জন্য। কারণ তারেক রহমান সাহেব কেন চীনে গেল, মালয়েশিয়া গেল, ভারতে এখনো গেল না, ভারত এখনো গরম মানে বরফ নরম করতে পারলো না, গলাতে পারলো না। সেখানে দেখছেন আপনারা রাষ্ট্রদূত ত্রিবেদী সে অনেক কথা বলল, রয়ের প্রধান আসলো, তারপরও বিভিন্নভাবে পেপার পত্রিকায় ওই দেশে ভুয়াসি তারেক রহমান সাহেবের প্রশংসা করতেছে, এবং মোদিকে বলতেছে যে ওই দেশের সাথে সম্পর্ক রাখেন, এক ব্যক্তি শেখ হাসিনার সাথে রাখেন না। তারা আশা করছে যে এই 21শে আগস্ট থেকে 25শে আগস্টে যাবে ওই দেশে, ফলাও করে লিখতেছে। এদিকে আমাদের দেশ থেকে বলতেছে যে আমরা পরিবেশ সৃষ্টি নাই, এই জন্য আপনাদের এই যে 5 তারিখে ওই দেশে বসে করলো, এটা তো পরিবেশ না। পরিবেশ সৃষ্টি কিভাবে হবে তাও ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে বন্দি বিনিময় হিসাবে, এরপর হাদির হত্যাকারীকে, এগুলো কিন্তু উনি বলতেছেন। কিন্তু তারপরেও এই জামাত সহ 11 দল তারা কেন যেন শুধু আপনার বিরোধিতার খাতিরেই বিরোধিতা করে যাচ্ছেন, দেশে অস্থিরতা সৃষ্টি করতেছেন। তাই আমি এখন আর জামাতকে কিছু বলতে চাই না। জামাতের ভাইদের কাছে আপনার এই মাধ্যমে সারা বাংলাদেশে জামাত ভাইদেরকে বলি যে ভাই, আমি যদি কোনো ভুল টুল করে থাকি, আপনাদের যদি কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন, ক্ষমা চাই। কিন্তু আপনারা যদি কোনো অনৈতিক, অযৌক্তিক, অসাংগঠনিক কথা বলেন, সেইটার আমি কাউন্টার দেব। আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন, যদি আমি মিথ্যা কথা বলি, আমার একটা ফেসবুক আইডি আছে, সেইখানে আমার নাম্বার ওপেন আছে, অথবা আপনারা
01611355201, 01611355201। একবার কল করে জিজ্ঞাসা করবেন যে এই কথাটা কেন বলছেন। আমি যদি আপনাদের প্রমাণ না দিতে পারি, আমি বললাম আমি রাজনীতি ছেড়ে দেব। আমি কোনো হাতে প্রমাণ ছাড়া আমি কোনো কিছু বলি না। আপনার এইটা হচ্ছে আমি সবসময় বলি। এবং আমি আপনাদেরকে আজকে একটা কথা বলতে চাই, আইডিয়া শেয়ার করতে চাই। এখানে আমাদের আপনাদের যে স্যার আমাদের হোক, যে ডিউরেশন ছিল 40 মিনিট, এবং 40 মিনিট পরে কেটে যেতে পারে। আপনি ইনস্ট্যান্টলি আবার এটা জয়েন্ট লিংকে আবার একটু ক্লিক দিবেন কাইন্ডলি। এখন আমি বলতে চাই যে আপনারা কোনো জিনিস নিয়ে চ্যালেঞ্জ করেন না। আপনাদের বলতে হবে ভালো মন্দ সব জায়গায় আছে। এই যে আপনাদের ওই মেহেরপুরে আপনার জামাতের নেতারা ঠিকাদারের চাঁদা নিতে গেছে, চাঁদা ছাড়া হবে না, দিচ্ছে, তারপরে অগাধ টাকা। এই যে জামালপুরের আপনার মাদারগঞ্জ 400 কোটি টাকা জামাতের আমিরকে আপনি বহিষ্কার করছেন, তাতে কি? সে তো নিচে। আমার মোরলগঞ্জে দৈবকঘাটি জামাতের সভাপতি ইউনিয়নের, সে কয়েকজনের চাকরি দেবে এই 5ই আগস্টের পরে, সব জায়গায় তাদের সরকার বসে আছে, টাকা নিয়ে চাকরি দেয় না, ফলস দিছে নিয়োগ। এখন এই এরপর আপনাদের মধ্যে ধর্ষক আছে, চাঁদাবাজি আছে, বলতে হবে কম আর বেশি। আপনি বলতে পারেন যে আমাদের দলে কম বেশি আছে, কিন্তু আপনারা যদি চ্যালেঞ্জ করেন যে আমাদের দেশে দলে মিথ্যা কথা বলে নাই, আমার এইটা হয় না, তখন তো আমি জামাতেরই মিথ্যা, আমিরের মিথ্যা কথা ধরাই দেব, আপনার ধর্ষক আমি ধরাই দেব। এখন এই জন্য আমি বলি যে এইগুলো ভাই বলবেন না, বলতে হবে যে যেখানেই ফেরাউন সেখানেই এক নবীর জন্ম। অতএব সেইটা বললে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা বলবেন শুধু যে আপনারা ধোয়া তুলসী পাতা, তখন তো আমি এইগুলার যখন নিয়ে হাজির হই তখনই আমারে বলে সব মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বললে আপনি আসেন, আমি আপনাকে ডকুমেন্টস দিই, আমার কাছে বক্তব্য সেভ করা আছে, সবকিছু আছে। যেমন ওনরা বলে কি আপনাকে যে এবং আপনাকে নিয়ে এবং জামাতের কাউকে নিয়ে কি আমরা টক শোতে বসতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি আমি একজন না, আমি ইতিমধ্যে এই বাড়িতে গেছিলাম, কোরবানির পর বাড়িতে গেছি। তাই একজন আমাদের মসজিদের খতিব মারা গেছে, আমি যেখানে যে মসজিদটা আমি পড়েছিলি আমার বাড়ির উপর, তাই সেইখানে মারা যাওয়ার পর 8টায় জানাজা হয়েছে, তা জামাতের লোকেরাও আসছে। এখন আসার পরে আমি যখন আবার বাসার দিকে যাওয়া ধরছি, এই পিছনে আমার 5-7 জন যাচ্ছে। তা আমি বললাম ভাই কই যাবেন? এন্ড বলে যে আপনার সাথে যাব। আমি কোথায়? আপনার বাসায়। আমি কেন? আপনার সাথে একটু কথা বলবো। তা আমি বললাম, চিন্তা করলাম বাসায় তো এত লোকের নাস্তা হবে না, আমার বোনের বাসায়। আমি এটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, আমি যে বাংলাতে থাকি, বাংলার সামনে রেস্টুরেন্ট, এদের আবার নিয়ে সেখানে খাইলাম। তা আমি বললাম বলেন। আমি তাদের এই 6-7 জনের কথা একসাথে শুনেছি, উত্তর দিয়েছি। আমাদের যে এমপি মহোদয়, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, জামাতের এমপি হয়েছে আলিম ভাই। আমরা ওই যখন জামিন হইতো না, উনি জেলা লেভেলে ডিজনার করে পাঠাই দিত, আমি হাইকোর্ট থেকে আমি জামিন করাইতাম, জামাত বিএনপি মিলে। উনি লোক খুব ভালো, ওনার অনেকবার আমি ওনার বাসায় একবার খেয়েছি, আবার বাগেরহাটে হাজিরা দিতে গেলে খাবার নিয়ে এসে, খুবই লোক ভালো। এখন ওনার সাথেও আমি কিন্তু 2বার কথা বলেছি।